আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার আসছি একটা লাইভ রেকর্ডেড ভিডিওতে। আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক নিয়ে। ম্যাথ সবার জন্য হচ্ছে একটা আতঙ্কের নাম। আমরা চেষ্টা করব এই আতঙ্কটাকে কীভাবে সহজ করা যায়। মাথায় রাখবেন, আমরা বলি যে বায়োলজিতে যদি আপনি ভালো স্কোর করেন তাহলে কোনো ভার্সিটিতে 90% সম্ভাবনা জেগে যায় যে আপনি হচ্ছে ওই জায়গায় চান্স পাবেন, বিশেষ করে সায়েন্স ইউনিটের ক্ষেত্রে। এখন আপনাদের আমি বলি, যদি আপনারা ম্যাথে ভালো করতে পারেন, অর্থাৎ ম্যাথে যদি আমরা 50% to 60% নাম্বার পেয়ে যাই, তাহলে 100% সেই জায়গাতে আপনার চান্স হয়ে যায়। এই নাম্বারটা আমরা অনেকেই আছে যে ক্যারি করতে পারি না। সো আমরা দেখাবো যে ম্যাথগুলো কীভাবে হচ্ছে আমরা অপশন টেস্ট করতে পারি, কীভাবে হচ্ছে আমাদের চিন্তাগুলো করতে হবে এবং দ্রুত সলভ কীভাবে করতে পারি, এমনকি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমরা কীভাবে সলভ করতে পারি সে ব্যাপারটা আমরা ইনশাল্লাহ দেখাবো। আমরা আজকে চট্টগ্রাম ডি ইউনিটের প্রশ্নগুলো সলভ করা শুরু করবো ইনশাল্লাহ। আমরা প্রথম প্রশ্নটা দেখব। আমরা যে কাজটা করব প্রথমত হচ্ছে প্রশ্নটা বোঝার চেষ্টা করব, প্রশ্ন রিলেটেড থেকে ওই জায়গা থেকে আর কী কী প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। দেন হচ্ছে আমরা দেখবো যে অপশন টেস্ট আমরা কীভাবে করতে পারি এবং ক্যালকুলেশনগুলো দেখব। প্রথম হচ্ছে আমরা যদি দেখি যে 5x² - 5x + 6 = 0 সমীকরণটার মূল্যায় কত হবে। আগে বুঝতে হবে যে এটা কোন জায়গা থেকে প্রশ্নটা হয়েছে। এই প্রশ্নটা হচ্ছে আপনাদের বহুপদী অর্থাৎ সেকেন্ড পেপার থেকে। বহুপদীর প্রথম পার্টি কিন্তু এটা। আমরা আদর্শ সমীকরণ আছে ax² + bx + c, ওখানে আমাদের নিশ্চয়ক বের করতে বলে। নিশ্চয়ক দিয়ে হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারি। তো প্রথমে আসি যে আমরা নিশ্চয়কের ওই বেসিকটা তাহলে আমরা জেনে নিব। এখন নেওয়ার পর হচ্ছে আমরা কাজ করব। তো ব্যাপারটা হচ্ছে যে ax² + bx + c এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখান থেকে আমাদের যে ব্যাপারটা লাগে তা হচ্ছে নিশ্চয়ক, যেটাকে আমরা ডি বলি, ডিসক্রিমিন্যান্ট। তাই এটা হচ্ছে যে b² - 4ac। প্রশ্ন ওখানে থাকে কয়েকটা শর্ত দেওয়া থাকে, যেমন ফার্স্ট শর্তটা হচ্ছে যদি d > 0 হয়, 0 হলে 0 এবং পূর্ণবর্গ না হলে বলে, পূর্ণবর্গ পরে বোঝাচ্ছি, পূর্ণবর্গ না হলে কি হবে, যে মূলদয় হচ্ছে কি হবে, মূলদয়। দয় কেন বলতেছি, কারণ আমরা বহুপদীতে জানি যে সর্বোচ্চ ঘাত যতটা থাকবে ততটা আমাদের মূল পাওয়া যাবে, এই জন্য মূল 2টা থাকবে। মূলদয় কি হবে বলতো, বাস্তব হবে, বাস্তব অসমান, বাস্তব অসমান এবং হচ্ছে অমূলদ, ঠিক আছে, অমূলদ। তারপর হচ্ছে কি যে 2 নাম্বার হচ্ছে কি জানবো, যে d > 0 এবং হচ্ছে পূর্ণবর্গ হলে। তাহলে পূর্ণবর্গ না হলে একটা, পূর্ণবর্গ হলে একটা, হ্যাঁ হলে একটা। তাহলে কি হবে, মূলদয় আমাদের কি হবে, মূলদয় হচ্ছে আমাদের মূলদয় বাস্তব হবে, আমাদের মূলদ হবে, হ্যাঁ বাস্তব হবে, মূলত হবে এবং অসমান হবে। কিন্তু এখানেও কিন্তু অসমান কথাটা থাকবে। দ্যাট মিনস কি বোঝাচ্ছে, তাহলে এই জায়গাটা আমি একটু বুঝাইতে চাই। তা হচ্ছে কি যে দেখো, যে যদি পূর্ণবর্গের সাথে সম্পর্কটা কি, পূর্ণবর্গ যদি হয় তাহলে আমাদের মূলত হবে, পূর্ণবর্গ না হলে আমাদের অমূলত হবে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। 3 নম্বর শর্তটা কি, 3 নম্বর শর্তটা হচ্ছে যে d > 0 হলে কি হবে, d > 0 যদি হয়, 0 হলে মূলদয় তো বাস্তব, অবশ্যই মূলদয় বাস্তব ও সমান, বাস্তব ও সমান হবে, ঠিক আছে, মূলদয় বাস্তব এবং সমান হবে। তাহলে মূলদের এটা তাহলে আমরা বুঝতে পারবো। 4 নম্বরটা হচ্ছে কি, 4 নম্বর শর্ত, লাস্ট শর্ত, d < 0, অর্থাৎ d এর মানটা যদি আমাদের কি হয়, <0 হয়, 0 হলে আমাদের কি হবে, মূলদয় কি হবে, মূলদয় হবে অবাস্তব, যেটাকে আমরা জটিল বলি, হ্যাঁ অবাস্তব বা জটিল, জটিল ও অসমান, অসমান। প্রথম কথাটা হচ্ছে যে জটিলের সাথে কখনো কিন্তু সমান হয় না, এই ব্যাপারটা বুঝতে হবে। তা আমাদের এখানে দেখো, আমাদের যে পার্টগুলো আছে যদি একদম বেসিক, যে আমি অপশন বাদ দিতে পারবো, যেমন জটিল ও সমান লেখা আছে, কখনো কিন্তু এই টার্মটা ইউজই হয় না, অর্থাৎ এই টার্ম বলে কোনো কিছু নাই, যে জটিল এবং সমান এই টার্ম বলে কোনো কিছু নাই। তাহলে আমাদের এই যে 3টা অপশন থেকে তোমাকে কিন্তু দেখতে হইতো। আমি দেখো এতগুলো দেখানোর কারণটা হচ্ছে এটাই, যে তুমি দেখো এই টাইপটা থেকে যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবে যে খুব সুন্দরভাবে তুমি সবকিছু কি করতে পারছো, সাজাইতে পারতেছো। এখন আসি যে আমরা এখান থেকে ডি বের করতে পারবো কিনা। আগে দেখো এই 4টা জিনিস তোমাদের জানা থাকা লাগবে। 4টা জিনিস যদি জানা থাকা থাকে তাহলে তুমি এই ধরনের যত প্রশ্ন আসবে সবগুলো সুন্দরভাবে করতে পারবা। এখন আসি আমি যদি কাজ করি, সলভ করি ডি। এখন তুমি দেখো যে এখানে b² - 4ac এর পরিচয়গুলো জানা থাকা লাগবে, যে বিটা কি ভাইয়া, বিটা হচ্ছে আমাদের x এর সহগ, বিটা কার সহগ, x এর সহগ, এটা কি এ হচ্ছে x² এর সহগ, আর সিটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ। তাহলে আমি দেখি যে b², তাহলে কি x এর সহগ, তাহলে x এর সহগ হচ্ছে √ দিব, তারপর হচ্ছে কি -4a, এ কত বলো তো, x² এর সহগ, আর সি কত বলো তো, আমাদের ধ্রুবক পথ, হ্যাঁ তাহলে কত হচ্ছে 5 × 5 = 25, আর এটা কত হচ্ছে 5 × 6 = 30, 30কে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে হবে 120। তাহলে দেখো তো 120 হচ্ছে, তাহলে মাইনাস করলে কত হবে, দেখো তো মাইনাস করলে হচ্ছে 95 মাইনাস, তাহলে
25 থেকে 120 মাইনাস করলে -95। দ্যাট মিনস যে আমার মানটা আসতেছে তা হচ্ছে কিন্তু লেস দ্যান 0। প্রথম কথা হচ্ছে যে লেস দ্যান যদি 0 হয় তাহলে জটিল এবং অসমান হবে, ঠিক আছে, জটিল এবং অসমান হবে। তোমরা বলো তো আমাকে যে এই ব্যাপারটা তুমি বুঝছো কিনা। আই থিঙ্ক এখানে দেখো আমাদের মেইন টার্গেট হওয়া উচিত এভাবে, যারা হচ্ছে বাসায় প্রশ্ন ব্যাংক সলভ করতেছো বা বিভিন্ন কোর্সে যুক্ত আছো, আমি তোমাকে একটা কথাই বলবো, তা হচ্ছে যখন তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা জাস্ট একটা প্রশ্নের জন্য সলভ করবা না, অর্থাৎ তোমার ওখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। এই যে প্রশ্নটা অন্যভাবেও আসতে পারতো বা অন্য কোনো কিছু আসতে পারতো, এই জন্য এই যে 4টা জিনিস এটা ভালো করে পড়তে হবে। এভাবে অ্যানালাইসিস করে পড়লে ইনশাল্লাহ দেখবা যে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবার আমরা দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্ন সলভ করব। আমাদের আগে বুঝতে হবে যে কোথায় কোন অধ্যায় থেকে কোন প্রশ্নটা আসছে। আমরা যদি বলি স্থির অবস্থা থেকে সমতলের এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা সমতলে বস্তু কণার গতি, অর্থাৎ হায়ার ম্যাথে হচ্ছে সেকেন্ড পেপার লাস্ট চ্যাপ্টার, শর্ট সিলেবাসের লাস্ট চ্যাপ্টার থেকে আসছে। আর এখানে যে এক্স আর কস থিটা ওয়াই সমান আর সাইন থিটা, এটা যদি বলি এই প্রশ্নটা হচ্ছে আমাদের সরলরেখা থেকে আসছে। তো প্রথমত হচ্ছে যদি আমরা এই প্রশ্নটার কথা বলি, দেখো 5ম সেকেন্ডে কণাটি কত দূরত্ব অতিক্রম করে। এইগুলো প্রশ্নগুলো হচ্ছে আমাদের 9 টেনে যারা পড়ে, 9 টেনে যারা ফিজিক্সে আমরা গতিতেই করাই, তা হচ্ছে 5ম অর্থাৎ এসটি তম সেকেন্ডের ক্ষেত্রে সূত্রটা কেমন হয় বলো তো। তম সেকেন্ডের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এসটি সমান হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে দেখো এখানে স্থির অবস্থা, দ্যাট মিন ইউ 0, তাহলে হাফ আমাকে এ লাগবে আর 2t, তাহলে যেহেতু পঞ্চম সেকেন্ডে তাহলে কি হবে 5 × 10 2 × 5 - 1, তাহলে কত হচ্ছে 10 থেকে একবার দিলে 9, তাহলে 9a/2 হচ্ছে। দ্যাট মিনস তুমি যদি এর মান বের করতে পারো তাহলে কিন্তু তোমার অ্যান্সার শেষ। এখন দেখো এর মান বের করার জন্য তোমাকে হচ্ছে পয়েন্টে দিছে যে হচ্ছে স্থির অবস্থা হতে সমত্বরণে চলমান একটি কণা 4 সেকেন্ডে 16 মিটার যায়। দ্যাট মিনস তুমি এই যে এর সমান ইউটি প্লাস হাফ, ইউ যেহেতু 0 তাহলে হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ টি স্কোয়ার এখানে 4 সেকেন্ড। দেখো এস এর মানও কিন্তু 16, দেখো এস এর মান 16, হাফ এ 16, তাহলে 16 ভাগ করলে কাটা যাবে 1 হবে, আর এর মানটা হবে 2। দেখো তো বুঝো কিনা, এর মান 2 হবে, আর এর মান যদি 2 বসে তাহলে দেখো 2 কাটা অর্থাৎ 9, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9। বলো তো বুঝতেছো কিনা? ইনশাল্লাহ বুঝতে পারবা, আমি যেভাবে করাইছি একটু যদি দেখো তাহলে বুঝতে পারবা। নেক্সট প্রশ্নে যদি আমরা আসি, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? আমরা যারা জানি সরলরেখাতে দেখবা, আমরা সরলরেখাতে আমরা কয়েকটা কাজ করি, যেমন হচ্ছে এক্স সমান কি বলি আর কস থিটা, হ্যাঁ, ওয়াই সমান বলি হচ্ছে আর সাইন থিটা, অর্থাৎ যে সরলরেখার যে প্রথম টাইপ কার্তেশীয় ভার্সেস পোলারে এই ব্যাপারটা বলা আছে। আর আমরা একটা কাজ করি যে আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তুমি আমাকে বলো যে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই যে 4, তাহলে বলো তো এটা কি আছে? এটা আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার না, তাহলে আর এর মান কত হবে? 2 হবে। এটা তো একদম বাচ্চা প্রশ্ন, আই থিঙ্ক বোঝার কথা সবার। এবার হচ্ছে আমরা যে 4 এবং 5 নম্বর প্রশ্ন সলভ করব, আমরা একটু দেখব। প্রথম কোশ্চেনটা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে প্রথম অধ্যায়, অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়কের সবথেকে গুরুত্বপূর্ণ টাইপ প্রতিসম ম্যাট্রিক্স থেকে রাখা। প্রতিসম বা সিমেট্রিক বলা হয়। সিমেট্রিক যখন কথাটা শুনবা তখন আমরা জানি যে এই জায়গাটা আমরা সবাই জানি যে এ ট্রান্সপোজ এ, এটা বলা হয় যে হচ্ছে কোনো এ ট্রান্সপোজ এ, এটা কি আসলে যে এ ট্রান্সপোজ সমান এ হবে, অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে যে সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে কোনো ম্যাট্রিক্সে যদি সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে নিয়ে যাওয়ার পর যদি ম্যাট্রিক্সটা সেমই থাকে, অর্থাৎ ট্রান্সপোজ করার পরেও যদি এই থাকে, অর্থাৎ সেম ম্যাট্রিক্সই থাকে, তাহলে তাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। আসলে এই যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা আসলে কোনো কাজে লাগে না। তোমাকে কয়েকটা ব্যাপার আমি বলি, বুঝলেই অ্যান্সারটা দ্রুত বলতে পারবা। তা আমি তোমাকে প্রথমে ব্যাপার বলি, ভালো করে বুঝতে হবে। প্রথমত হচ্ছে মনে করো আমি একটা ম্যাট্রিক্স আঁকতেছি এ বি সি, হ্যাঁ, তারপর হচ্ছে ডি ই এফ জি এইচ আই, হ্যাঁ, এটা হচ্ছে 3/3 একটা ম্যাট্রিক্স, এরকম একটা 3/3 ম্যাট্রিক্স। আর অবশ্যই এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, কারণ সারি এবং কলাম সংখ্যা সেম, এই জন্য আমরা লিখি 3/3। এখন একটা কথা আছে, তা হচ্ছে এখানে বুঝতে হবে তোমাকে মুখ্যকর্ণ কোনটা, গৌণকর্ণ কোনটা। আমি তোমাকে বলি, ভালো করে শুনতে হবে। মুখ্যকর্ণ হচ্ছে প্রথম ভুক্তি বরাবর, এই উপাদানগুলোকে বলা হয় ভুক্তি বা এলিমেন্টস। তার কথা হচ্ছে যে উপাদান বা এই ভুক্তিগুলোকে আমরা কি করব, যে প্রথম ভুক্তি বরাবর যে কর্ণ, আমরা জানি যেহেতু বর্গ, তাই না, বর্গ দেখো তো এরকম হয় না, বর্গ এরকম হয় যে কর্ণ, বর্গ বা সামুদ্রিকের কর্ণ বা সামুদ্রিক বলো বা আয়তক্ষেত্র বলো, কি হয় বলো তো, যে কর্ণ হচ্ছে 2টা থাকে। তাহলে এখানে প্রথম কর্ণ, এই যে দেখো প্রথম ভুক্তি বরাবর যে কর্ণটা, প্রথম ভুক্তি বরাবর যে কর্ণটা, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। এটাকে কি বলা হয়? মুখ্য কর্ণ। আর দেখো তারপর আরেকটা তো থাকবে, এইটা হবে না, এটা দেখো এইটা, অর্থাৎ এই বরাবর যে কর্ণটা, তাহলে এইটাকে কি বলা হবে বলো তো? গৌণ কর্ণ।
তা মাথায় রাখতে হবে, দেখো যারা হচ্ছে আমরা মনে রাখবো যে প্রতিসম ম্যাট্রিক্স হলে কীরকম হয়। প্রতিসম ম্যাট্রিক্স হলে মাথায় রাখতে হবে যে গৌণকর্ণের প্রথম ভুক্তি এবং শেষ ভুক্তি কী হবে আমাদের সমান হবে, এবং পাশাপাশি তাহলে আমরা বললাম যে সি সমান কী হবে বলতো জি হবে, এবং পাশাপাশি মনে রাখতে হবে যে পাশের যে ভুক্তিগুলো আছে যেমন বি, এই যে বি সমান হচ্ছে ডি হবে, তাহলে বি সমান কী হবে বলতো ডি হবে, এবং হচ্ছে যে তোমার এফ সমান কী হবে বলতো এফ সমান এইচ হবে, এফ সমান কী হবে এইচ হবে, এফ সমান এইচ হবে। এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে কি বুঝলাম ভাইয়া, যে প্রতিসম যদি ম্যাট্রিক্স হয় তাহলে গৌণকর্ণ চিহ্ন কিনা সেটা আগে দেখবা, যে গৌণকর্ণের প্রথম ভুক্তি এবং শেষ ভুক্তি সমান হবে, এবং গৌণকর্ণের যে পাশের ভুক্তিগুলো আছে যেমন বি, এই বি সমান হচ্ছে এর পাশেরটা ডি সমান হবে, এবং এর পাশেরটা এফ এর সমান হচ্ছে এইচ হবে। এখন আসি আমরা যদি এইখানে কথা বলি তাহলে ভালো করে বুঝবা। দেখো তো x-2 আছে, x-2 এটা হচ্ছে আমাদের গৌণকর্ণের প্রথম ভুক্তি, আর শেষটা হচ্ছে কি শেষ ভুক্তিটা হচ্ছে 4, তাহলে x-2 সমান 4 হবে, দ্যাট মিন্স x সমান হচ্ছে -2 কে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে কত হচ্ছে বলো তো 6 হচ্ছে, তাহলে আমরা 6 কিন্তু বলতে পারি, আমরা কিন্তু 6 বলতে পারতেছি। এখন আসি যে আমি বাকিগুলো একটু মিলাই দেখি, যেমন দেখো x-3 তুমি যদি x এর মান 6 বসায় দাও তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 3 হচ্ছে, দেখো এই 3 মিলে যাচ্ছে, তারপর এখানে আছে -1 এখানে -1, তাহলে বলো আমরা বুঝতে পারছি কিনা। তাহলে কিভাবে মনে রাখবো ভাইয়া, প্রতিসম ম্যাট্রিক্স হলে গৌণকর্ণের প্রথম ভুক্তি এবং শেষ ভুক্তি সমান হবে, এবং যে পাশের ভুক্তিগুলা এই বি সমান ডি এবং এফ সমান এইচ হবে। এই জায়গাটা হচ্ছে সবাই লিখে রাখবা, এবং দেখবা যে খুব দ্রুত আমি যে এই যে তোমাদের লিখলাম দেখে এবং বোঝাই দিলাম দেখে টাইম লাগলো, তুমি দেখবা যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হচ্ছে তুমি খুব সুন্দরভাবে ম্যাথটা কমপ্লিট করতে পারবা। এখন আসি আমরা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা দেখি। দুটি সমান বলের লব্ধি যদি তৃতীয় বলের দুটি সমান বলের লব্ধি যদি দ্বিতীয় বলের সমান হয় তবে বলদের অন্তর্ভুক্ত কোণ কত। আসলে এইটা দুইটা জায়গায় আছে, একটা হচ্ছে ফিজিক্সে ভেক্টরে আছে যেখানে আমরা সুন্দরভাবে এগুলো নোট করাই দিই, আর দ্বিতীয়ত হচ্ছে যে ম্যাথের হচ্ছে স্থিতিবিদ্যাতে আছে। তাহলে যেহেতু ম্যাথে আসছে সো আমরা বুঝবো যে এটা স্থিতিবিদ্যার প্রশ্ন। আমি তোমাকে বলি কয়েকটা ব্যাপার তোমাকে মনে লিখে দিচ্ছি, সুন্দরভাবে উঠায় রাখবা, তাহলে দেখবা যে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে ব্যাপার কয়েকটা ব্যাপার তা হচ্ছে এক, যে দুইটা আমরা ধরি যে পি কিউ হচ্ছে দুইটা ভেক্টর, আর হচ্ছে লব্ধি, আর হচ্ছে কি বলতো লব্ধি, হ্যাঁ পি কিউ হচ্ছে ভেক্টর, এটা মনে রাখবো। তাহলে তারপর কি মনে রাখবো, যে পি সমান কিউ, হ্যাঁ পি সমান কিউ ভেক্টর যদি সমান হয় তাহলে মনে রাখতে হবে যে আমাদের থিটার মানটা কি হবে, থিটার মানটা হবে α/2, অর্থাৎ থিটার মানটা কি হবে মধ্যবর্তী কোণের অর্ধেক হবে। আচ্ছা তারপর আমরা কি মনে রাখবো, যে পি সমান কিউ সমান আর, অর্থাৎ দুইটা ভেক্টর এবং এদের লব্ধি। আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে যারা ক্লাসটা দেখতেছো তারা হচ্ছে নোট ডাউন করে বাংলায় লিখে নিবা, আমি যে মুখ দিয়ে যা বলতেছি, কারণ তোমার পরীক্ষায় দেখবা যে এইভাবে আসবে না, তোমাকে বাংলা দিয়ে আসবে। তাহলে কি বললাম, দুইটা ভেক্টর তাদের লব্ধির যদি সমান হয়, তাহলে দুইটা সমান ভেক্টর যদি তাদের লব্ধির সমান হয় তাহলে আমাদের মধ্যবর্তী কোণটা হবে 120 ডিগ্রি, হ্যাঁ 120 ডিগ্রি। অনুরূপটাও সেম, অর্থাৎ যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় তাহলে দুইটা ভেক্টর এবং তাদের লব্ধি কি হবে বলতো সমান হবে। তারপর হচ্ছে প্রশ্ন যদি বলি যে দুইটা ভেক্টর সমান, হ্যাঁ দুইটা ভেক্টর সমান, এবং হচ্ছে লব্ধি যে কোনো একটা ভেক্টর যদি √2 গুণ হয় তাহলে আমাদের আলফার মানটা হবে 90 ডিগ্রি, আলফার মানটা হবে কত ডিগ্রি 90 ডিগ্রি। তারপর হচ্ছে পি সমান কিউ, অর্থাৎ দুটো ভেক্টর যদি সমান হয় এবং লব্ধি যে কোনো একটা ভেক্টর যদি √3 গুণ হয় তাহলে হচ্ছে আলফার মানটা হবে 60 ডিগ্রি, এগুলো মনে পড়বা। আচ্ছা তারপর হচ্ছে কি, যে দুইটা ভেক্টর সমান এবং লব্ধির মানটা যদি কি হয় অর্ধেক হয়, যে কোনো একটা ভেক্টরে কি হয় অর্ধেক হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আলফার মানটা হবে 153.02 ডিগ্রি। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আমি লেখাই দিলাম এই প্রশ্নগুলো কোথাও না কোথাও আসছিল ভাইয়া, তুমি যদি একটু ভালো করে পড়ো তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে মনে থাকবে। এখানে যে 5টা আমি লেখাই দিছি 5টা সুন্দরভাবে একটু পড়বা ভালো করে, যে ভাইয়া কি পড়াইলো, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে লেখা যায়, তা হচ্ছে যে দুইটা ভেক্টর যদি সমান হয়, অর্থাৎ পি সমান যদি কিউ হয় তাহলে আর এর সূত্রটা কেমন হয়। এখানে আর এর সূত্রটা যদি আমি এখন বের করতে চাই তুমি খুব সুন্দরভাবে পাবা, কারণ দেখো যে আর এর সূত্রটা হচ্ছে আমরা কি জানি, যে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা, রাইট 2pq cos আলফা। তুমি আমাকে বলো যে দুইটা ভেক্টর সমান, তাহলে দুইটাই মনে করে ধরলাম যে পি স্কোয়ার, তাহলে কি হচ্ছে 2p স্কোয়ার cos আলফা। তাহলে এখানে 2p স্কোয়ার আসতেছে, তাহলে কি বলতো 2p স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে হচ্ছে 1 প্লাস cos আলফা। আর 1 প্লাস cos আলফা মানে কি, আমরা জানি যারা ত্রিকোণমিতি করছো তারা জানো যে আমাদের দুটো সূত্র আছে, একটা হচ্ছে কি cos 2 থিটা আর একটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এই প্লাস cos 2 থিটা হলে 2 cos স্কোয়ার থিটা হয়, হ্যাঁ, আর মাইনাস হলে 2
সাইন স্কয়ার থিটা হয়, এটা মনে রাখতে হবে। তাহলে দ্যাট মিনস আমার 1 প্লাস কজ আলফা। তাহলে আবার আরেকটা জিনিস হয়, তা হচ্ছে যে দেখো কোনটা অর্ধেক হয়ে যায়, বর্গ হয়ে যায় এবং অর্ধেক কোণ অর্ধেক হয়ে যায়। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে দেখো তো, এই যে 1 প্লাস কস 2 থিটা প্লাস আছে এজন্য হবে কস, তাহলে 2 কজ স্কয়ার থিটা। দেখো 2 থিটা ছিল হয়ে গেছে থিটা। তো এখন এখানে দেখো তো কজ আলফা আছে, দ্যাট মিনস আমার এই সূত্রটা কি হয়ে যাবে দেখো, 2p স্কয়ার থাকলো 1 প্লাস কজ আলফা প্লাস আছে দ্যাট মিনস আমার কজ হবে, তাহলে 2 কজ স্কয়ার। এখন হচ্ছে কোনটা কেমন হবে দেখো, আলফা আছে এখানে 2 থিটা থাকলো আলফা থিটা হয়ে গেছে, তো এখানে আলফা হলে কি হবে, আলফা বাই 2 হয়ে যাবে, বুঝতে পারছি? আচ্ছা দেখো তাহলে 2p স্কয়ার, তাহলে এটা 4 অর্থাৎ 2p cos আলফা বাই 2। তাহলে এইটাই আর কি, যে 2p cos আলফা বাই 2 হবে, 2q cos আলফা বাই 2 হবে, কারণ দুইটা মানেই সেম। সো এই যে তোমাদের 6টার কথা দিলাম, এই 6টা সুন্দরভাবে যদি মনে রাখো তাহলে হয়ে যাবে। দেখো দুটো সমান বল, সমান বল মানে কি, যে ভাইয়া সমান বল মানে হচ্ছে p সমান হচ্ছে q। লব্ধি যদি দ্বিতীয় বলের সমান হয়, আরে ভাইয়া দ্বিতীয় বলের সমান হওয়া মানে প্রথম বলেরও সমান হওয়া, অ্যাকচুয়ালি ওই বলতে চাইছে কি p সমান q সমান r, তাহলে দ্যাট মিনস আমাদের কোণ হবে 120 ডিগ্রি। এই যে ব্যাপারটা পড়াইলাম, বাকিগুলো কেমনে কেমনে সম্ভব হয় আমি আপনাদের বলে দিছি। আবার বলে দেই, এখানে যদি আমি অপশনের কথা বলি যে 180 ডিগ্রিতে দুইটা ভেক্টর কি হয় বলতো, দুইটা ভেক্টর সর্বনিম্ন হয়। 180 ডিগ্রিতে দুইটা ভেক্টর সর্বনিম্ন হয়, 120 ডিগ্রিতে হচ্ছে দুইটা ভেক্টর এবং তাদের লব্ধি সমান হয়, 90 ডিগ্রিতে কি হয়, দুইটা ভেক্টর সমান হয় এবং লব্ধি যে কোনো একটা ভেক্টরের √2 গুণ হয়, 60 ডিগ্রিতে কি হয়, দুইটা ভেক্টর সমান হবে এবং লব্ধি যে কোনো একটা ভেক্টর √3 গুণ হবে। দেখো আমরা 4টা অপশনই হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করে দিয়ে দিছি, আপনি সুন্দরভাবে হচ্ছে পড়তে পারবেন। এবারে আমাদের প্রশ্ন অন্তরীকরণ থেকে। অন্তরীকরণ থেকে আমাদের আছে লিমিট থেকে। আমরা জানি যারা হচ্ছে লিমিট পোর্শনটা, বিশেষ করে অনেকেই বলো যে ভাই কীভাবে পড়বো, অন্তরীকরণটা কীভাবে কী কাজ করব, তাহলে আমরা এটাই বলি যে দেখো তুমি আগে লিমিট পোর্শনটা পড়ে ফেলো। লিমিট থেকে দেখা যায় যদি দেখবা যে কোথাও যদি হচ্ছে তোমার 5টা প্রশ্ন আসে বা 3টা প্রশ্ন আসে, অন্তরীকরণ থেকে খুব বেশি তো প্রশ্ন আসবে না, 2টা 3টা প্রশ্ন আসবে, দেখা যাবে 2-3টার মধ্যে দেখা যায় যে 2টাই বা 3টাই তোমার হচ্ছে লিমিট থেকে রাখে। লিমিটের কনসেপ্টটা 99% কভার হয়ে যায় শুধুমাত্র এল হসপিটাল ইউজ করে। এল হসপিটাল কেমনে কাজ করবো সেই ব্যাপারটা তোমাকে বলি। তুমি আগে কাজ করবা কি, যে x টেন্ডস টু 0 যে ব্যাপারটা আছে, অর্থাৎ 0 যে ব্যাপারটা আছে মানটা, এই ভ্যালুটা তুমি হচ্ছে একদম বসায় দিবা। বসায় দিয়ে যদি দেখো যে 0/0 আসতেছে, হ্যাঁ মানে ইনফিনিটি আসতেছে, বা হচ্ছে 0/∞ আসতেছে, বা ∞/0 আসতেছে, হ্যাঁ এরকম, অর্থাৎ তুমি মনে করে নিবা তোমার সিলেবাসে যেগুলো আছে সবগুলোই এল হসপিটালের মতো, তাহলে তোমাকে চেক করার কোনো দরকার নাই। 1 2 হচ্ছে যে আমি কি কাজ করবো ভাইয়া, নিয়মটা হচ্ছে যে অন্তরীকরণ করবা, একবার উপরে অন্তরীকরণ করবা, নিচে অন্তরীকরণ করবা, করার পর হচ্ছে মান এন্ট্রি করবা। যদি দেখো যে আবার এরকম আসতেছে, তাহলে আবার তোমাকে অন্তরীকরণ করে আবার মান বসাইতে হবে। তো দ্যাট মিনস কি, সর্বোচ্চ ভাইয়া কতবার পর্যন্ত করব, সর্বোচ্চ হচ্ছে তোমাকে 3বার পর্যন্ত করা লাগতে পারে, তবে দেখবা যে 1বার 2বারের মধ্যেই হয়ে যাচ্ছে। ভার্সিটিতে আসলে খুব বেশি ঝামেলা করাবে না, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হয় 3বার পর্যন্ত করা লাগে, তবে আমার মনে হয় যে ভার্সিটির ক্ষেত্রে তোমার 2বারই সর্বোচ্চ করা লাগবে। দেখি আমরা এটা করতে পারি কিনা। দেখো প্রথমে আসি যে 0 এন্ট্রি যদি করি, cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান মানে আমি যদি এন্ট্রি করি, আগে দেখাই যে কিভাবে এন্ট্রিগুলো করবা। এটা মুখে করতে হবে, বুঝছো, মুখে করতে হবে। দ্যাট মিনস নিচে হচ্ছে 0, cos 0 ডিগ্রির মান 1 1 - 1 অর্থাৎ 0/0। তাহলে আমি কি করব, আমি হচ্ছে কি করব, যে এল হসপিটাল ইউজ করব। এল হসপিটালের নিয়মটা কি, এগুলো চেক করার দরকার নেই অ্যাকচুয়ালি, আমি তো বললামই যে যে প্রশ্নগুলো আসবে সবগুলো এল হসপিটালই যাবে। তাহলে আমাদের কাজটা কি, প্রথমে হচ্ছে উপরে অন্তরীকরণ করা। উপরে অন্তরীকরণ cos x এর হচ্ছে অন্তরীকরণ কি বলতো, cos x এর অন্তরীকরণ হচ্ছে -sin x, 1 এর অন্তরীকরণ হচ্ছে 0, x স্কয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। এখন তুমি যদি দেখো, তাহলে তুমি কি করলা, অন্তরীকরণ করলা, করার পর হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ বলা হয়, ফার্স্ট ডেরিভেটিভ, হ্যাঁ ফার্স্ট ডেরিভেটিভ করলাম। এখন তুমি যদি 0 বসা দাও, sin 0 ডিগ্রির মান কিন্তু 0 আর x এর মান তো 0, তাহলে আবার কি হয়ে যাচ্ছে, 0/0 হয়ে যাচ্ছে। তাই এখন আবার কি করতে হবে, যে এই যে মানটা আসছে এটাকে আবার অন্তরীকরণ করবা, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কিন্তু cos x, তাহলে -cos x, বুঝছো কিনা বলো। আর 2x এর ডিফারেন্স হচ্ছে 2, তাহলে বলো এবার যদি মান বসা দাও, তাহলে দেখো -cos 0 ডিগ্রি আর 2, আর cos 0 ডিগ্রি মান হাফ, তাহলে 1 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, তাহলে -1 আর এখানে 2, তাহলে -1/2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। বলো তো বুঝছো কিনা। আই থিঙ্ক সব থেকে ক্লিয়ার করে আমি বোঝাই দিছি। এরপরে যে প্রশ্নটা আছে, আমরা যদি এরপরে প্রশ্নটা দেখি, যে একটি পক্ষপাতহীন ছক্কা অর্থাৎ নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত, এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। তুমি দেখবা যে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসলে কোন চ্যাপ্টারগুলো, অনেকেই বলে যে ভাইয়া আমি তো সিলেবাস সম্পর্কে এখনো জানি না, সিলেবাসের বাইরে কোনটা আসতেছে না আসতেছে, আমার তো সিলেবাস মোটামুটি শেষ। আবার অনেকে করে কি, যে ভাইয়া সিলেবাসে তার কমপ্লিট হয়নি, সে হচ্ছে বাইরের চ্যাপ্টার নিয়ে চিন্তা ভাবনা করতেছে। আমার মনে হয় যে দেখো যে শর্ট সিলেবাসের বাইরে 2টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে সম্ভাবনা থেকে আর একটা দ্বিপদী বিস্তৃতি থেকে। দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্নটা বেশি আসে, ওই যে ফ্যাক্টোরিয়াল থেকেও আসে, আপনার হচ্ছে
বিন্যাস সমাবেশ থেকেও আসে। এই 2-3টা চ্যাপ্টার হচ্ছে সব থেকে বেশি আসে। এখন আসি যে পক্ষপাতহীন ছক্কা। পক্ষপাতহীন মানে হচ্ছে নিরপেক্ষর কথা বলছে। ছক্কা আমরা জানি ছক্কা নিক্ষেপ করলে এখানে কিন্তু বলা নাই যে কয়বার নিক্ষেপ করছে, দ্যাট মিনস আমি ধরে নিব যে একবার। ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা ওটা সমানাগত। তুমি বলো তো একবার ছক্কা নিক্ষেপ করলে আমাদের হচ্ছে উপাদানগুলো কি কি পাওয়া যাবে? 1 2 3 4 5 6। তুমি আমাকে বলো তো তাহলে এখানে আমাদের টোটাল আমরা জানি সম্ভাবনার সূত্রটা কি, যে হচ্ছে তোমাকে দেখতে হবে যে মোট নিচে হবে কি, নিচে হচ্ছে তোমার হবে যে টোটাল সংখ্যা, আর টোটাল সংখ্যা হচ্ছে আমাদের কত 6। আর অনুকূল সংখ্যা বলা হয় তাহলে অ্যাকচুয়ালি যে মৌলিক সংখ্যা, দেখো তো মৌলিক সংখ্যা কোনগুলো? আমরা জানি যে 2, আমরা জানি 2 আর কি বলতো 2 এবং হচ্ছে 3, অর্থাৎ 1 থেকে 6 এর মধ্যে দেখো তো 2 3, 2 এবং 3। আরও কি আছে দেখো তো 2 3, আবার আমরা জানি যে 5 হয়, অর্থাৎ 2 3 5। তাহলে 1 থেকে 6 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে কি 2 3 5। আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলোকে বলা হয় যে 1, শুধুমাত্র 1 দ্বারাই তাদের হচ্ছে কি করা যাবে? বিভাজ্য করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে না। এখানে তুমি দেখো যে 1কে কেন ধরা হয় না? আমরা এটা জানি যে 2 আছে 3 আছে 4, 4কে দেখো 2 দ্বারা ভাগ করা যায়, 2 3 5। তাহলে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 3টা, তাহলে অ্যান্সার হবে হাফ। তাহলে আমাদের হচ্ছে হাফ। তাহলে বলো তো বুঝছো কিনা? খুব সুন্দরভাবে আই থিঙ্ক আমরা বুঝে গেছি।